প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। বরাবরের মতো আজকেও আমি দামোদর মুক্তমী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমার সামনে চলে এসেছি। দেখো, বিগত দুইটা ক্লাসে আমি তোমাদেরকে ধারা সম্পর্কে দুইটা ক্লাস নিয়েছিলাম। সেখানে আমরা অবশ্য ক্লাস এগুলো করানো হয়ে গিয়েছিল, তারপরেও আমি একটু স্মৃতিচারণ করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম ধারার যে সূত্রগুলো আছে সেই সূত্র এবং সেই সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেই সূত্রের সাহায্যে আমরা কীভাবে সমাধান করব। চলো আজ আমরা পরিমিতির দিকে দেখতে চাই। আমরা ক্লাস চলাকালীন সময়ে দশম শ্রেণীতে উত্তীর্ণ হবার পর ক্লাস চলাকালীন সময় আমরা পরিমিতি 16.4 অধ্যায় সম্পর্কে আলোচনা করেছিলাম। দেখো তোমরা মনে করতে পারো কিনা, পরিমিতি 16.4 অধ্যায় আমাদের কি ছিল? পরিমিতি 16.4 অধ্যায় আমাদের ছিল ঘনবস্তু। আজ আমরা 16.4 অধ্যায়ে ঘন বস্তু সম্পর্কে আলোচনা করব। এখন দেখো, ঘনবস্তু যখন আমরা আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে কোথায় বিভিন্ন শর্ত সাপেক্ষে ঘনবস্তুকে আমরা তিনভাবে সংজ্ঞায়িত করেছিলাম। প্রথমটা ছিল হচ্ছে আমাদের আয়তকার ঘনবস্তু। আয়তকার ঘনবস্তুটা কি? তিন জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় আয়তকার ঘনবস্তু। এখন এটা কিন্তু আমরা নিজেরাও সচরাচর এটা সবসময় আমরা দেখে থাকি, কারণ দেখো আমরা যখন বোর্ডে কাজ করছি, আমি যে বোর্ডে কাজ করছি, এই যে আমাদের যে ডাস্টারটা আছে, এই ডাস্টারটা দেখো, এটাকে আমরা কি আয়তকার ঘনবস্তু বলতে পারি? এই যে আমরা সংজ্ঞাটা বলছি কি, আমরা কি একটু লিখবো, তিন জোড়া সমান্তরাল আয়তকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তকার ঘনবস্তু বলে। তাহলে এখানে আমি দেখো তোমাদের সামনে এই যে ডাস্টারটা নিয়ে কাজ করছি, এই ডাস্টারটাকে আমরা কি আয়তকার ঘনবস্তু বলতে পারি? এখানে যেমন ধরো, এটাকে যদি আমি দৈর্ঘ্য ধরি, এইটা হচ্ছে প্রস্থ আর এইটুকু হাইট, এইটুকু হচ্ছে তার উচ্চতা। তাহলে এখানে আমরা যে ডাস্টারটা নিয়ে কাজ করছি, এটা হচ্ছে আমাদের আয়তকার ঘনবস্তু। এখন এই আয়তকার ঘনবস্তুর এই দৈর্ঘ্যটাকে যদি আমি এ ধরি, প্রস্থটাকে যদি আমি বি ধরি এবং উচ্চতাটাকে যদি আমি সি ধরি, তাহলে এখান থেকে আমি কিছু সূত্র নিয়ে আসতে পারবো। কি সূত্র নিয়ে আসতে পারবো? ধরি, দৈর্ঘ্যকে ধরলাম আমি, দৈর্ঘ্য সমান এ, প্রস্থ সমান বি এবং উচ্চতা সি। যদি আমি দৈর্ঘ্য এ, প্রস্থ বি এবং উচ্চতা সি ধরি, তাহলে এক্ষেত্রে আয়তকার বস্তুর আমরা যখন আয়তন নির্ণয় করব, তখন কি আসবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দ্যাট মিন্স এ গুণ বি গুণ সি। এটা দেখো পারবে আমার হচ্ছে ঘন হলো। এরপরে আছে আমাদের, এটা যদি আমি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, এই আয়তকার বস্তু এই কর্ণটা কিংবা এই কর্ণটা, এখানে যেহেতু আমি বলছি এখানে কি তিন জোড়া সমান্তরাল, তাহলে এখানে আমার তল আসবে কয়টা? 6টা। দৈর্ঘ্যের সাথে প্রস্থ 2টা, দৈর্ঘ্যের সাথে উচ্চতা 2টা, প্রস্থ এবং উচ্চতা 2টা, 6টা তল আমার এখানে আসবে। তাহলে এখানে যে কোনো 2টা তলের যদি আমরা কর্ণের দৈর্ঘ্য বের করতে চাই, সেই ক্ষেত্রে কর্ণ নির্ণয় সূত্র আমরা কি শিখেছিলাম? কর্ণ থেকে আমরা কে দ্বারা ডিনোট করি? কর্ণ নির্ণয় সূত্র আমরা শিখেছিলাম যে দৈর্ঘ্যের বর্গ যোগ প্রস্থের বর্গ যোগ উচ্চতার বর্গ তার ঘনমূল। এটা শিখেছিলাম আমরা কর্ণ। আর এক্ষেত্রে আমরা কি বলেছি? এখানে তিন জোড়া সমান্তরাল আয়তকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তু। সেক্ষেত্রে আমাদের এখানে যদি সমগ্র তলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে চাই, তাহলে এখানে তিন জোড়া থেকে আমরা কয়টা তল পাবো? 6টা তল। 6টা তল পেলে আমি কি বলেছি? এখানে সমগ্র তলের ক্ষেত্রফল 6টা, দ্যাট মিন্স 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ এবি, প্রস্থ গুণ উচ্চতা বিসি, দৈর্ঘ্য গুণ
উচ্চতা। এটা আসবে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। ক্ষেত্রফল দ্যাট মিনস সবসময় আমাদের এককটা বর্গ একক হয়। তাহলে এখানে আমরা ঘনবস্তুর ক্ষেত্রে 3 ধরনের ঘনবস্তু পাবো। একটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। এখন এই শর্ত সাপেক্ষে আয়তাকার ঘনবস্তু থেকে আমরা আরেকটা ঘনবস্তু এখানে নিয়ে আসতে পারবো। কিভাবে নিয়ে আসতে পারবো? দেখো, আয়তাকার ঘনবস্তুর কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এটাই ভিন্ন। বাট যখন আমার এই আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা একই হয়ে যাবে তখন সেটা ঘনবস্তু না বলে সেটাকে বলবো আমরা ঘনক। যে যখন আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা একই হয় তখন সেটাকে আমরা কি বলি? ঘনক বলি। ঘনকটাও কিন্তু আমরা দেখতে পারি, সচরাচর আমরা সবসময় দেখি। সেটা তোমরা বাসায় একটা খেয়াল করবা, দেখবা যে আমরা যখন লুডো খেলি, কি দিয়ে খেলি? একটা ছক্কা। লুডো খেলি, সেটাকে আমরা কি দিয়ে খেলি? একটা ছক্কা দিই। এখন এই যে ছক্কাটা দেখো, এই ছক্কাটাতে আমাদের সব পাশে সমান, এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবটাই সমান আছে। এটাকে আমরা কি বলতে পারবো? ঘনক বলতে পারবো। তাহলে এখানে ঘনকের আমার কি থাকবে? দৈর্ঘ্য যেটা, প্রস্থ যেটা, উচ্চতা ঠিক একই জিনিস। তাহলে আমরা এখানে যে কোনো একটা একক ধরতে পারি। এ সমান এও ধরতে পারি, বিও ধরতে পারি, সিও ধরতে পারি। সেই ক্ষেত্রে আমার কি হবে? এখানে ঘনক। ঘনকটা কি আসবে? ঘনকটা আসবে আমার যদি প্রত্যেকটাই এ বি সি সমান এ হয়, তাহলে এখানে তার আয়তন কি আসবে? আয়তন আসবে কি? এ গুণ এ গুণ এ, দ্যাট মিনস এ কিউব। ঘন। সেক্ষেত্রে আমার কর্ণ কি আসবে? কর্ণ কি সমান এখানে কি আসবে? বর্গমূল। কিসের বর্গমূল? সবটাই আমার এ স্কয়ার এ স্কয়ার এ স্কয়ার। এটা বর্গমূল উঠাই দিলে টি স্কয়ার উঠাই দিলে আসবে টি স্কয়ার টি রুট টি। এবং আমরা যদি এখানকার সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে চাই, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এখানে কি আসবে? আমরা এখানে লিখেছিলাম কি 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সি এ দেওয়া অথবা এসি, যে কোনো একটা আমরা লিখতে পারি এখানে। তাহলে এখানে 2 ইনটু, তাহলে এখানে কি আসবে? 2 ইনটু এখানে এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার, দ্যাট মিন্স কি আসবে? টি স্কয়ার ইনটু 2 6 এ স্কয়ার বর্গ। তাহলে দেখো, আমরা যদি আয়তাকার ঘনবস্তু বুঝতে পারি, আয়তাকার ঘনবস্তু থেকে ঘনবস্তু খুবই রিলেটেড, দুইটা খুবই রিলেটেড জিনিস, একটা আর একটা পরিপূরক। আয়তাকার ঘনবস্তু বুঝতে পারলে আমরা ঘনকটা সেইভাবে একই সূত্রের আলোকে মানে ওই থিওরি থেকে এই থিওরিতে সহজে আমরা চলে আসতে পারবো। এরপরে আমরা ঘনবস্তুর আরেকটা নতুন জিনিস আনি, সেটা কি? যে আমরা দেখো এখানে আমরা বাসায় সবাই কম বেশি পাইপ ব্যবহার করি। বাসায় যখন কাজে আমাদের পানির লাইনে আমরা কি করি? পাইপ বসাই। তাহলে এখানে এই পাইপটা কিরকম? গোলাকার। সেটাও কিন্তু একটা ঘনবস্তু, সেটাও একটা ঘনবস্তু। এই যেমন ধরো আমরা অনেক সময় কি করি, আগে ছোটবেলায় আমরা কি করতাম? কাগজ মোড়া পাকিয়ে কি করতাম? একজনের সাথে আরেকজন কথা বলতাম। অনেক ক্লাসে দুষ্টামি আমরা করেছি। দেখো এখানে এই যে গোলটা আমি করেছি, এটা কি বেলন আকৃতি অথবা সিলিন্ডার, যে কোনো একটা হবে। তাহলে এই যে বেলন আকৃতি বা সিলিন্ডার, এটাকে বলা হয়, এটাও একটা কিন্তু আমাদের ঘনবস্তু। এটা হচ্ছে আমাদের একটা ঘনবস্তু। এই ঘনবস্তুটাকে আমরা ধরি, আমি সেট পাইপ দিয়েও দেখাতে পারতাম, বাট এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা এখানে নিয়ে আসছি। এই করে যে আমরা যখন সংজ্ঞা, আমরা ঘনবস্তুর সংজ্ঞা আমরা দেই, বলি কি যে কোনো আয়তক্ষেত্রে যে কোনো একটা বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে ওই অক্ষ বরাবর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু তৈরি হয় সেটাকে বলা হয় সমবৃত্তভৌমিক সিলিন্ডার অথবা বেলুন। তাহলে আমরা যখন এই প্রথমে কি ছিল আমাদের? এটা গোলাকার ছিল। এখন এটাকে যখনই আমি চ্যাপ্টার করেছি, দেখো এটা কি হচ্ছে? একটা আয়তক্ষেত্রের আকার হয়ে গিয়েছে। এখন এটাকে দেখো, আমি যদি এখন এখানে একটি কলম দিয়ে চিহ্নিত করি, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের এই বাহুকে অক্ষ ধরে এটাকে যদি আমি অক্ষ বরাবর ঘুরাই, তাহলে এখানে অক্ষ বরাবর যদি ঘুরাই, তাহলে এখানে আমার কি তৈরি হয়ে যাবে? একটা ঘনবস্তু
তৈরি হয়ে যাবে। ঘনবস্তু তৈরি হয়ে গেল। তাহলে আমার এই যে ঘনবস্তুটা তৈরি হলো, এই যে অক্ষ বরাবর এটাকে ধরলাম, এটাকে আমার বলা হবে অক্ষ, দ্যাট মিনস এটাকে আমরা বলবো হাইট, এটা হচ্ছে তার উচ্চতা। এবার অক্ষ বরাবর ঘূর্ণায়মান যে রেখাটা, এটাকে বলা হয় সৃজক বা উৎপাদক। আর এই যে গোলাকার যে জায়গাটা দেখেন, এটা কি বলা হয়, এটা কিসের সাথে আমরা তুলনা করতে পারি, এটা গোল, এটা গোল, এটা যে ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো সেটা হচ্ছে কি বৃত্তাকার ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, এটাকে আমরা ভূমির ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি, এটা সমান আসবে কি পাই আর স্কয়ার। এইটা যদি হাইট হয় তাহলে এইটুকু যে বক্রপৃষ্ঠ, এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি আসবে, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আসবে হচ্ছে এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, দ্যাট মিন্স এখানে বৃত্তের পরিধি ইনটু উচ্চতা 2 পাই আর এইচ। এটাও আমার ভূমির ক্ষেত্রফল এখানে আসবে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। এখান থেকে আমরা তাহলে বেলনের আমরা কি পাবো, এখানে বেলনের আমরা পাবো হচ্ছে, এখানে আমরা এটা কি বলছি সিলিন্ডার বা বেলন, সিলিন্ডার বা বেলন। সিলিন্ডার বা বেলন যেটা আমরা পেলাম, সেটাকে আমরা সেখান থেকে আমি কি পেতে পারি, এখানে যদি আমার ভূমির ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তাহলে ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কয়ার। এখানে যদি আমাকে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলে, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আমাকে যদি বের করতে বলে, তাইলে আমার এখানে কি আসবে, পরিধি ভূমির পরিধি ইনটু উচ্চতা। ভূমির পরিধি দ্যাট মিন্স এখানে আমার যেহেতু জিনিসটা গোলাকার, তখন সবসময় আমরা এটাকে কিসের সাথে কম্পেয়ার করবো বা তুলনা করবো, এটা হচ্ছে বৃত্তের সাথে। তাহলে এখানে ভূমির পরিধি দ্যাট মিন্স বৃত্তের পরিধি আসে কত 2 পাই আর, তার সাথে উচ্চতা আমরা এখানে ধরেছি কি এইচ। আর এখানে যদি আমার পৃষ্ঠের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কে আমরা বেলনের ক্ষেত্রে কি বলি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আসবে কি, তাহলে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে এখানে আমার এইটা ভূমির ক্ষেত্রফল, এই ভূমির ক্ষেত্রফল যোগ বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, তা সেখানে আমাদের আসে হচ্ছে পাই আর স্কয়ার 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কয়ার। তাহলে এখানে আমরা যদি যোগ করি 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ, এখান থেকে আমি কি কমন নেব, নিতে পারি 2 পাই আর প্লাস এইচ। তাহলে আমরা এই ঘনবস্তুর যে অধ্যায়টা ছিল আমার, এখানে সবটাই ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু একটা ঘনবস্তু, আমরা ঘনক একটা ঘনবস্তু, এই যে সিলিন্ডার বা বেলন এটাও একটা ঘনবস্তু। আমাদের এখান থেকে যে সমস্যায় আসুক না কেন, আমাদের এই তিনটে শর্ত তার ভিতরে থাকবে, এবং সেই শর্ত সাপেক্ষে আমাদের যে সমস্যার সমাধান আমাদেরকে করতে দিবে, আমরা কোন শর্তের মধ্যে পড়ে, সেটা যদি আয়তাকার ঘনবস্তু শর্তের মধ্যে পড়ে, তাহলে আমরা সেই সূত্রের সাহায্যে তার আয়তন, তার কর্ণ কিংবা তার সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে পারবো। যদি আমাদের শর্তটা ঘনকের মধ্যে আসে, তখন তার আয়তন, কর্ণ এবং সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে পারবো। আবার যদি সেটা সিলিন্ডার আকৃতি বা বেলন আকৃতির হয় ঘনবস্তুটা, তাহলে সেক্ষেত্রে যদি ভূমির ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, কিংবা তার বক্ষপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, কিংবা পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, সেটাও আমরা নির্ণয় করতে পারবো। এবং এখানে আরেকটা কি বের করতে পারবো, আয়তন। এটা আয়তনটা আমার কি আসবে, ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, তার সাথে আমার কি আসবে, উচ্চতা, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে এই হচ্ছে আমাদের ঘনকের
যে আমরা সমস্যার সমাধান করব। সমস্যার সমাধান করতে গেলে আমাদের কি কি বিষয় জানতে হবে সেটা আমরা ক্লাসেও জেনেছিলাম, বাট আরেকবার আমি রিমাইন্ডার তোমাদেরকে দিলাম এই কারণে যে এই অধ্যায়টার এই সূত্রগুলো আমাদের জন্য একটু মেমোরাইজ করা আমাদের জন্য সচরাচর একটু কঠিন হয়, কিন্তু তোমরা যদি হাতের কাছে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর সাথে কম্পেয়ার করে এই সমস্যার সমাধানগুলো করতে চাও, তাহলে এখানে দেখা যাবে কি জিনিসগুলো আমরা সহজেই সমাধান করতে পারবো। হাতের কাছে জিনিস দিয়েই আমরা সমাধান করতে পারবো। এক্ষেত্রে আমরা সূত্রগুলো তো শিখলাম, তাহলে এখানে দেখো আমরা একটা সমস্যা দিয়ে দিই, সেই সমস্যাটা আমরা বাসায় ট্রাই করি, তাইলে আমরা দেখবা যে সহজেই আবার মনে করতে পারবো যে আমরা 16.4-এ যে ঘনক সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারছি কিনা। তাহলে এখানে আমরা একটা বাড়িতে একটা ট্রাই করি, একটা কাজ আমরা ট্রাই করি। কোনো আয়তকার বস্তুর দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 10 মিটার এবং উচ্চতা 8 মিটার। তাহলে এখানে এই আয়তকার ঘনবস্তুর কি করতে হবে, ঘনবস্তুটি আয়তন নির্ণয় করো। এক্ষেত্রে আমরা কি বলতে পারি, ঘন বস্তুটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং এখানে আমরা সমগ্র দিই এবং কর্ণের দৈর্ঘ্য এখানে ক নম্বরে আমরা আসতে পারি ঘনবস্তুটি বৃহত্তর বাহুকে অক্ষ ধরে এর চতুর্দিকে ঘোরালে যে নতুন ঘনবস্তু তৈরি হয় তার আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা যে আমাদের উদ্দীপকটা দেওয়া আছে সেই উদ্দীপকের আলোকে আমরা বলেছি এটা আয়তকার, তাহলে এটা আয়তকার ঘনবস্তু হবে। এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটায় দেওয়া আছে, সহজে আমরা সূত্রের সাহায্যে আয়তন নির্ণয় করতে পারবো, এর সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। আমরা গ নম্বরে কি বলেছি, গয়ে আমাদের বলেছি যে ঘনবস্তুটি বৃহত্তর বাহুকে, এই যে আয়তকার ঘনবস্তুটি বৃহত্তর বাহুকে যদি অক্ষ ধরে ঘুরাই তাহলে আমাদের কোন ঘনবস্তু তৈরি হবে সেটা আমরা সহজেই বুঝতে পারছি। এখানে যে আমাদের এটা তৈরি হবে একটা সিলিন্ডার বা বেলুন। এই সিলিন্ডার বা বেলুন
বেলনের যে আয়তন নির্ণয় সূত্র, সেখান থেকে আমরা আয়তন নির্ণয় করতে পারবো এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলও নির্ণয় করতে পারবো। তাহলে এখানে দেখো আমরা এই সমস্যাটা, যেহেতু আমার এখানে সবাই আমরা উপস্থিত নাই, সেই ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা যে সমস্যার সমাধানটা করব সেটা আমরা একটু বাসায় ট্রাই করি। সেটা আমি এখানে করে দিতে পারি, বাট আমাদের তো এখন বাসায় বেশি কাজ নাই, আমরা সবই মানে চর্চা করছি বাসা। আমি জানি আমার ক্লাস 10-এর যে শিক্ষার্থীরা আছো তোমরা সবাই বাসায় বসে, সামনে আমাদের নির্বাচনী পরীক্ষা, আমরা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবো, সেই ক্ষেত্রে আমরা সবাই কম বেশি বইয়ের সাথে সম্পৃক্ত আছি। সেই ক্ষেত্রে আমরা এই সমস্যাটার সমাধান বাসায় বসে করার চেষ্টা করি। আগামী ক্লাসে আমরা এই সংক্রান্ত সমস্যার আরেকটা সমাধান করার চেষ্টা করব। তাহলে ভালো থাকো তোমরা সবাই, পরস্পরকে সহযোগিতার মাধ্যমে। কারো যদি এই অঙ্ক করতে যে কোনো সমস্যা হয়, আমরা আমাদের আশেপাশে যে শিক্ষার্থী আছে সবাই একসাথে বসে নিয়ে, মানে খুবই সহজ একটা সমস্যা দিয়েছি, এটার সমাধান করতে হয়তোবা কারোরই কোনো হেল্প হয়তোবা লাগবে না। আমরা বাসায় বসে একটা সহজ জিনিস সমাধান করি। নেক্সট ক্লাসে এসে আমরা এটা যে আরও একটু নতুন যে সমস্যা, ধরো এটা যে আমি খুবই সহজ সমস্যা দিলাম, এখান থেকে আমরা একটু জটিল কোনো সমস্যা যদি এ সংক্রান্ত থাকে কীভাবে সমাধান করবো সেটা নিয়ে আলোচনা করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করুন। আল্লাহ হাফেজ।